ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা মডেল প্রশ্ন, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, 70 মার্কের একটি প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে, এবং তোমাদের সিলেবাসে টুকিটাকি কী থাকে না থাকে সেটাও নিয়ে আমি বাংলার বিশ্লেষণ করে দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। পর্যায় হচ্ছে তৃতীয় পর্যায়। আর সিলেবাস যদি বলি, সাহিত্য মেলার যে সিলেবাস সেটা হচ্ছে বঙ্গ আমার জননী আমার, শহীদ যতীন্দ্রনাথ দাস, চল রে চল রে, সবে ভারত সন্তান, মোরা দুই সহোদর ভাই, ধরাতল, সেপাই যেতে চায়, যে হাবুর বিপদ, না পাহারার পরীক্ষা, কিশোর বিজ্ঞান এবং ননিদার নট আউট। ঠিক আছে, এই কটা হচ্ছে গল্প। ওই 10টি পার্ট তৃতীয় পর্যায় সাহিত্যমূলক সিলেবাসে রয়েছে। আর এরপরে যদি সহায়ক পাঠ্যাংশগুলি হ জ ব র ল, পৃষ্ঠা 27 থেকে পৃষ্ঠা 45 পৃষ্ঠা পর্যন্ত। আর এই অংশ থেকে বিভিন্ন প্রশ্ন আসে কিন্তু। আর ভাষা চর্চা, যেটা বাংলা ব্যাকরণ, ধাতুরূপ, ধাতু বিভক্তি, ক্রিয়া বিভক্তি ও ক্রিয়া, শব্দযোগে বাক্য গঠন, পত্র রচনা, বোধ পরীক্ষা, দিনলিপি এবং নির্মিতি, যেটা ছবির প্রশ্নপত্রের কাঠামো অনুযায়ী নির্মিত অংশ থাকবে পত্র রচনা, দিনলিপি বা অনুচ্ছেদ বিষয় অবলম্বনে লেখা। অর্থাৎ অনুচ্ছেদ থাকবে, সেখান থেকে প্রশ্ন করবে, যেমন তোমরা বাংলা কম্প্রিহেনশন পড়েছো সেরকম। যাই হোক, এই ছিল বোধ পরীক্ষার ভিত্তিক লিখন আর কি। এই ছিল তোমার এই সিলেবাস। আমরা সরাসরি চলে যাব প্রশ্ন উত্তরে। নমুনা প্রশ্নপত্র, এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। এখানে 70 মার্ক দেখতে পাচ্ছ, সময় কিন্তু 2 ঘন্টা 20 মিনিট। আমি যদি প্রশ্নটা একটু বড় করে দেখি, তাহলে দেখতে পাচ্ছ এক এক করে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 4, 5, 6 দেখা যাচ্ছে, তারপরে 2, 3, 7 এরকম দেখা যাচ্ছে, 8 দেখা যাচ্ছে। তা আমরা এক এক করে প্রশ্নটি দেখে নিলাম। এখন আমরা সরাসরি যদি বলি, এখানে 1 নম্বরের প্রশ্নটি আবার দেখিয়ে দিচ্ছি, 1 থেকে 7 পর্যন্ত 1 নম্বরের প্রশ্ন। এরপরে আমরা যাব 2 নম্বরের প্রশ্নতে। 2 নম্বরের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরে 4টি 2 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে 60টি প্রশ্নের মধ্যে, এবং 4 নম্বরে হচ্ছে যে কোনো 4টি, অর্থাৎ 5 মার্কের প্রশ্ন। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে। 8 নম্বরে 5 নম্বর। এবারে 5 নম্বর হচ্ছে তোমার কী হলো, হজ বরল 5, 6, 7 এই তিনটাতেই কিন্তু হজ বরলর প্রশ্ন আছে। 5 আর 3 8, 8 আর 2 10, অর্থাৎ টোটাল 10 মার্কের হজ বরল। আর নিচের বোধ পরীক্ষণ, যেটা নিচের অনুসারে মনোযোগ দিয়ে তোমার ইংরেজি যেমন কম্প্রিহেনশন পড়তে, প্যাসেজ লিখে সেখান থেকে প্রশ্ন উত্তর। এখানেও কিন্তু সে একইভাবে 11টি প্রশ্ন উত্তর, 11 মার্ক। ঠিক আছে, এরপরে 9 নম্বরে হচ্ছে তোমার নিজের যে কোনো একটি বিষয় অবলম্বন করে অনুচ্ছেদ লেখো, রচনা, যেটা 5 মার্কের, ছোটো করেই লিখবে। এবং 10 নম্বরে হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে, যেটা ব্যাকরণের MCQ। এই ছিল তোমার টোটাল যে প্রশ্ন, সেটা এবার আমরা সরাসরি উত্তর বিশ্লেষণে যাব। তাহলে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর, চিঠি পেলুম লাল মোরগের তোর জাগানোর সুর ভরা। আমরা যদি একটু ভালো করে দেখি প্রশ্নটি, চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা, পাখার গায়ে শিশু উষার রঙন হাসি রঙিন করা। উদিতাংশে একই অর্থযুক্ত শব্দ রয়েছে কয়টি? 2টি। আমরা যদি দেখি উদিতাংশে একই বা কাছাকাছি অর্থ প্রকাশকারী শব্দের ব্যবহার আছে। প্রশ্নের মূল পাঠ্যাংশ শব্দগুলোর মূলধন ও সিয়ারি কিছু মূল। চিঠি পেলাম কবিতার পাঠে সংশ্লিষ্ট শব্দের পুনরাবৃত্তি বা সমার্থক। যাই হোক, আমার মূলত আমরা ব্যাখ্যাটা তোমাদের জন্য, আমি কিন্তু সরাসরি শুধু উত্তরটা দেখবো। তুই কি না মাগো তাদের দেশে, এই উদ্ধৃতাংশটি বাক্যের অর্থগত শ্রেণীবিভাগ অনুসারে এটা বিস্ময়বোধক বাক্যের দৃষ্টান্ত, অর্থাৎ গ নম্বর উত্তর। বিস্ময় আক্ষেপ। তোমরা অবশ্যই ব্যাখ্যাটা ভালো করে দেখবে, কিন্তু আমি ব্যাখ্যা পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। মনে ভাবে কত প্রেম আছে তার ঘিরেই। এখানে কবি যে বিষয়ের কথা বলা হয়েছে, এখানে গ্রামগুলির কথা বলা হয়েছে। ধরাতল কবিতায় কবি নৌকায় চলতে চলতে নদীর তীরে ছায়াময় গ্রামগুলো দেখতে পান। সেই গ্রামগুলিকে ঘিরে কত ভালোবাসা রয়েছে, কবির মনে এই ভাবনাই জাগে। পরের প্রশ্ন, যতীন্দ্রনাথ দাস অনশন করে মৃত্যুবরণ করে লাহোর সেন্ট্রাল জেলে, অর্থাৎ গ নম্বরের উত্তর। এরপরে আমার পরের প্রশ্ন, বাংলার মাস্টারমশাই সুধীরবাবুকে অবাক করেছিলেন কে? হাবুর বানিয়ে বলার ক্ষমতা দেখে অবাক করে ফেলেছিলেন। এরপরের প্রশ্ন, একের স্যার ননীদা এমন একটি ননিট্রিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করলো। এখানে ননিট্রিক্স বলতে বোঝানো হয়েছে কি সবকটি। ননিট্রিক্স বলতে ননীদার বিশেষ ক্রিকেট বুদ্ধি কৌশল, ক্রিকেট আইনের ফাঁকে
ক্ষমতাকে বোঝানো হয়েছে। এরপরে ১-৭ যে প্রশ্ন, একি একটি রতন যেন নাইবা কেউ চিনুক। রতন বলতে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন? জ্ঞান বা বিদ্যা, অর্থাৎ গ নম্বর উত্তর। এরপরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলো ২ নম্বরের, ২ দাগের প্রশ্ন, ১ মার্কের ৬টি প্রশ্ন অ্যান্সার। বঙ্গ আমার জননী আমার কবিতাটির মূল সুর কী বলে তোমার মনে হয়? বঙ্গ আমার জননী আমার কবিতাটির মূল সুর হলো দেশপ্রেম ও স্বদেশের প্রতি গভীর ভালোবাসা। কবি বঙ্গভূমিকে নিজের মা হিসেবে কল্পনা করেছেন। দেশের অতীত গৌরব স্মরণ করে তিনি দেশের বর্তমান দুরবস্থা দুঃখ প্রকাশ করেছেন এবং দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কলঙ্ক দূর করার আহ্বান জানিয়েছেন। এরপরে ২ নম্বরের প্রশ্ন, বিপ্লবী যতীন্দ্রনাথ দাস ছেলেবেলা থেকে মনের মধ্যে কোন স্বপ্ন লালন করতেন? যতীন্দ্রনাথ দাস ছোটোবেলা থেকেই দেশকে স্বাধীন করার স্বপ্ন লালন করতেন। দেশের পরাধীনতা তাকে ব্যথিত করত। পরবর্তীকালে তিনি বিপ্লবী আন্দোলনে যোগ দিয়ে দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেন। তার বিপ্লবী জীবনের অভিনয় পরে কালী বাবু ছদ্মনাম ব্যবহৃত হয়েছিল। এরপরের প্রশ্ন, নূপুরের আওয়াজ বোঝাতে ঝুমুর ঝামুর ব্যবহার করা হয়েছে। কবিতায় নেই এমন একটি ধ্বনিবাচক শব্দ লিখে বাক্য প্রয়োগ করো। ধ্বনিবাচক শব্দ ঝমঝম, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এরপরের প্রশ্ন হচ্ছে, অর্থাৎ তিনি বিশেষ সন্তুষ্ট না। সুধীরবাবু যে প্রশান্তর রচনা শুনে বিশেষ সন্তুষ্ট হননি তা কীভাবে বোঝা গেছিল? প্রশান্ত ছিল ক্লাসের ফার্স্ট বয়সে, বাংলাদেশের বর্ষাকাল রচনাটি সুন্দরভাবে গুছিয়ে লিখেছিল, কিন্তু সুধীরবাবু তার লেখায় মৌলিকতার অভাব লক্ষ্য করেছিল, তাই রচনাটি ভালো হলেও তার মনে বিশেষ আনন্দ হয়নি। তিনি প্রশান্তকে আরও নিজের অভিজ্ঞতা ও নিজস্ব চিন্তা দিয়ে লেখার পরামর্শ দিয়েছিলেন। এরপরের প্রশ্ন, ননীদা কোন দলের খেলোয়াড় ছিলেন? ননীদা সিসিএইচ ক্রিকেট ক্লাব অফ হাটখোলা দলের সঙ্গে যুক্ত ছিলেন। ননীদা নট আউটের ঘটনার সিসিএইচ ও রূপলী সংঘের মধ্যে ক্রিকেট ম্যাচের কথা বলা হয়েছে। এরপরের প্রশ্ন, এক যে ছিল কোকিল তার মন লাগে না কানে, উড়তে পেলেই যায় সে উড়ে, শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে ছড়াটি শেষ করো। এটি কিশোর বিজ্ঞানী কবিতা। অনুকরণ দেওয়া অনুশীলনী ধর্মী ছাড়া নিজের মতো করে একটি উপযুক্ত সমাপ্তি দেওয়া যায়। যেমন, এক যে ছিল কোকিল তার মন লাগে না, উড়তে পেলেই যায় সে উড়ে, নীল আকাশের পানে। এরপরের প্রশ্ন, ক্ষণকাল দেখি বলে দেখি ভালোবেসে, তোমার স্কুল ঘর দেখার কোন একটি স্মৃতি সম্পর্কে দু একটি বাক্য লেখো। আমার স্কুল ঘর আমার খুব প্রিয়। স্কুলের প্রথম দিন নতুন শ্রেণীকক্ষে ঢোকার স্মৃতি আজও আমার মনে আছে। নতুন বই, নতুন বেঞ্চ, বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার আনন্দ সেদিন আমার মনে ভরে গিয়েছিল। এরপরের প্রশ্ন ৩ নম্বরে টোটাল যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। তুমি যদি বিদ্যালয় পত্রিকা ছদ্মনাম ব্যবহার করে লেখো তবে কী ছদ্মনাম নেবে এবং কেন? আমি বিদ্যালয় পত্রিকা জ্ঞান পিপাসু ছদ্মনাম ব্যবহার করব, কারণ আমি নতুন নতুন বিষয় জানতে এবং জ্ঞান অর্জন করতে ভালোবাসি। আমার লেখার মাধ্যমে সেই জ্ঞান পিপাসু পরিচয় প্রকাশ পাবে, তাই এই নামটি আমার কাছে উপযুক্ত মনে হয়। এরপরে 3-2 কী বলেছে? আমার দেশ উচ্চারণ করা মাত্রই তোমার মনের মধ্যে যে ছবি ফুটে ওঠে তা কয়েকটি বাক্যে লেখো। আমার দেশ বললে আমার চোখের সামনে সবুজ মাঠ, নদী, গাছপালা, গ্রামের পথ এবং মানুষের হাসিখুশি ভেসে ওঠে। দেশের মাটির গন্ধ, নদীর জল, পাখির ডাক ও প্রকৃতির সৌন্দর্য আমাকে আনন্দ দেয়। আমার দেশের ঐতিহ্য সংস্কৃতির জন্য আমি গর্বিত। এরপরের প্রশ্ন, আমি যেন চলিয়াছি বহিয়া তরণী, এখানে বাহিয়া তরণী, এখানে যেন শব্দটি ব্যবহার করার কারণ কি? এখানে যেন শব্দটি কবির কল্পনা বা তুলনা বোঝাতে ব্যবহৃত হয়েছে। কবি বাস্তবে নৌকায় চলছেন এমন নয়, চারপাশের দৃশ্য দেখতে দেখতে তার মনে হয়েছে তিনি যেন নৌকায় করে নদীর উপর দিয়ে চলছেন, তাই যেন শব্দটি কল্পিত অনুভূতি প্রকাশ করেছে। এরপরের প্রশ্ন 3-4, দুজনের মাঠেরই ভাই সমান বৃষ্টি ঝরে, এখানে দুইজনেরই বলতে কাদের বোঝানো হয়েছে? সমান বৃষ্টি ঝরে বলার কারণ কি? এখানে দুইজনের বলতে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ের মানুষকে বোঝানো হয়েছে। কবি বলতে চেয়েছেন প্রকৃতি কোনো জাতি বা ধর্মের মধ্যে ভেদাভেদ করে না। যেমন বৃষ্টি হিন্দু মুসলমান উভয়ের জমির উপর সমানভাবে ঝরে, তেমনি প্রকৃতির দানও সবার জন্য সমান। এই কারণে কবি দুই সম্প্রদায়কে দুই সহোদর ভাই বলেছেন। এরপরে প্রশ্ন, হাবুর বিপদ গল্পে প্রশান্ত রচনার বই থেকে কপি করে এনেছিলে, লেখার ক্ষেত্রে কোন পদ্ধতি অনুসরণযোগ্য বলে তোমার মনে হয়? লেখার ক্ষেত্রে শুধু বই থেকে হুবহু নকল না করে নিজের অভিজ্ঞতা, চিন্তা, কল্পনা ও ভাষা ব্যবহার করা উচিত। বই থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া যেতে পারে, কিন্তু সেই তথ্য নিজের ভাষায় প্রকাশ করতে হবে, এতে লেখায় মৌলিকতা ও নিজস্বতা আসে। সুধীরবাবু প্রশান্তের লেখা আরও মৌলিকতা প্রত্যাশা করেছিলেন। এরপরের প্রশ্ন, চিঠি পেলুম কিচিরমিচির বাবুই পাখির বাসার থেকে বলতে চিঠি কবিতায় কবি কী বুঝিয়েছেন? এখানে আসল চিঠি বোঝানো হয়নি, কবি প্রকৃতির বিভিন্ন দৃশ্য সৌন্দর্যকে চিঠির সঙ্গে তুলনা করছেন। বাবুই পাখির বাসায় সুন্দর বুনন, ধানের পাতা, তালের পাতার নকশা, এসব যেন প্রকৃতি নিজের হাতে লেখা চিঠি। এরপরের প্রশ্ন, বিষ্টু কি পাগল হয়ে গেল? বিষ্টুর আচরণকে সত্যি কি তোমরা পাগলামি বলে মনে হয়? না, বিষ্টুর আচরণ সত্যিকারের পাগলামি বলে যায় না। সে ননীদার কৌশল অনুযায়ী এমনভাবে খেলছিল যাতে সময় নষ্ট হয় এবং শেষ পর্যন্ত ননীদা ক্রিকেটের নিয়মের সুযোগ নিয়ে ম্যাচটিকে ড্র করতে পারেন। তাই বিষ্টুর আচরণ ছিল পরিকল্পিত কৌশলের অংশ, পাগলামি নয়। এরপরের প্রশ্ন 4 নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও।
5 নম্বরের প্রশ্ন, এই বঙ্গদেশে বা বঙ্গভূমি তোমার কাছে কেন প্রিয় সে সম্পর্কে জানে বন্ধুকে একটি চিঠি লেখো। প্রিয় বন্ধু রাহুল, আশা করি তুমি ভালো আছো, আমি ভালো আছি। আজ তোমাকে আমার প্রিয় বঙ্গভূমি সম্পর্কে কিছু লিখছি। বঙ্গভূমি আমার কাছে অত্যন্ত প্রিয়, কারণ এই মাটিতে আমার জন্ম, বেড়ে ওঠা। এখানকার সবুজ মাঠ, নদী, গাছপালা, পাখির ডাক, মানুষের সরল জীবন আমাকে মুগ্ধ করে। বাংলা সাহিত্য, গান, সংস্কৃতি, উৎসব আমাদের গর্ব। এই মাটিতে বহু মহান কবি, সাহিত্যিক, বিজ্ঞানী ও স্বাধীনতা সংগ্রামে জন্মেছেন, তাদের কীর্তি আমাদের অনুপ্রেরণা দেয়। তাই বঙ্গভূমি শুধু আমার বাসস্থান নয়, এটি আমার কাছে মায়ের মতো আপন। এটি তোমার বন্ধু। মূল বক্তব্য: দেশকে ভালোবাসা, বাংলার প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্যের প্রতি গর্ব, এই 3টি বিষয় চিঠিতে থাকা উচিত। এরপরের প্রশ্ন 4, ঝিনুক তোলা বিদ্যা রতন মারিয়ে যায় হেলায়। প্রসঙ্গটি তাৎপর্য ব্যাখ্যা। উদ্ধৃত অংশটি অন্নদা শঙ্করের রায় কিশোর বিজ্ঞানী কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতার প্রথম দিকে কিশোরটি সমুদ্রের বেলায় ঘুরে ঘুরে নানা রকমের ঝিনুক সংগ্রহ করতো। পরে সে বড় হয়ে জ্ঞানের সমুদ্রের তীরে জ্ঞান ও বিদ্যার সন্ধান করতে থাকে। তখন কবি বলেছেন, এগুলি শুধু সাধারণ ঝিনুক নয়, এগুলি আমাদের বিদ্যার রতন। অর্থাৎ জ্ঞান এমন এক মূল্যবান সম্পদ যা অবহেলা করা উচিত নয়। যে ব্যক্তি জ্ঞানকে গুরুত্ব দেয়, মন দিয়ে শিক্ষা গ্রহণ করে, সে জীবনে উন্নতি করতে থাকে। আমরা কিন্তু প্রশ্নটি দেখেছি। এই প্রশ্নটি হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক, অর্থাৎ সিলেবাস প্রণীত, যারা সিলেবাস প্রণয়ন করেছে WBSE কর্তৃক, যে প্রশ্নটি এরকম হতে পারে, সেই প্রশ্নটি কিন্তু আমি সমাধান দেখাচ্ছি। কাজে তোমাদের জন্য এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। হাবুর বিপদ গল্পে সুধীরবাবুর চরিত্র আলোচনা করো। হাবুর বিপদ গল্পে সুধীরবাবু একজন আদর্শ শিক্ষক। তিনি ছাত্রদের শুধু বইয়ের জ্ঞান দিতে চান না, তাদের নিজস্ব চিন্তা ও মৌলিকতার বিকাশ ঘটাতে উৎসাহ দেন। তিনি নিয়ম বর্তিতা শৃঙ্খলা পরায়ণ ছাত্ররা বাড়ির কাজে না করে এলে তিনি মানে জ্ঞান প্রশান্ত সুন্দরভাবে রচনা লিখলেও সুধীরবাবু তার মধ্যে মৌলিকতার অভাব দেখতে পান। অন্যদিকে হাবু রচনা লিখে না আনলেও নিজের অভিজ্ঞতা থেকে মুখে মুখে রচনা বলতে পারে। এতে সুধীরবাবু তার মৌলিক প্রতিভা বুঝতে পারেন। সুধীরবাবু ছাত্রদের প্রতি স্নেহশীল, কিন্তু সেই স্নেহের সঙ্গে শৃঙ্খলাও বজায় রাখেন। তিনি হাবুর প্রতিভায় মুগ্ধ হলেও তাকে অন্যায়ের জন্য সরাসরি প্রশ্রয় দেন না। সুতরাং সুধীরবাবুর মধ্যে একজন আদর্শ শিক্ষকের স্নেহ, শৃঙ্খলা, পরিশ্রম, আদর্শবাদ এবং ছাত্রের প্রতিভা চিনিয়ে নেওয়ার ক্ষমতা সবই দেখা যায়। এরপরের প্রশ্ন: স্বাধীনতা সংগ্রামী যতীন দাসের আপসীন জীবন সংগ্রামের কথা সংক্ষেপে নিজের ভাষায়। যতীন্দ্রনাথ দাস ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন সাহসী বিপ্লবী। ছোটোবেলা থেকেই তার মনে দেশের স্বাধীনতার স্বপ্ন ছিল। বিপ্লবী জীবনে তিনি আত্মগোপনের জন্য রবীন পরে কালীবাবু ছদ্মনাম ব্যবহার করেছিলেন। লাহোর ষড়যন্ত্র মামলার বন্দীদের উপর জেল কর্তৃপক্ষ অত্যাচার, অমানবিক ব্যবহারের প্রতিবাদে তিনি অনশন শুরু করেন। তিনি নিজের জীবন ও স্বাস্থ্যের কথা না ভেবে বন্দীদের অধিকার ও দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যান। দীর্ঘ 63 দিন অনশন করার পর 1929 সালে লাহোর সেন্ট্রাল জেলে তার মৃত্যু হয়। তার জীবন আমাদের শেখায় যে দেশের স্বাধীনতা ও ন্যায়ের জন্য সত্য আদর্শের প্রতি দৃঢ়ভাবে পড়তে হয়। এরপরের প্রশ্ন 4-এর পাশ ফস করে পকেট থেকে ক্রিকেট আইনের বই বের করে দেখিয়ে দিলেন। কে ক্রিকেট আইনের বই বের করে দেখিয়েছিলেন? এখানে ননিদার কথা বলা হয়েছে। ননিদা নট আউট গল্পে ননিদা ক্রিকেটের নিয়মকানুন খুব ভালো জানতেন। তিনি ক্রিকেটের আইনের বই বের করে দেখিয়েছিলেন যে বোলার কত দূর থেকে দৌড়ে এসে বল করবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এই নিয়মের ফাঁকটি ননিদা কাজে লাগান। বিষ্টুকে তিনি এমনভাবে বল করতে বলেন যাতে অনেকটা সময় কেটে যায়। পরে সন্ধ্যা নেমে এলে ননিদা আলোর অভাবে আবেদন করেন, ফলে ম্যাচটি ড্র হয়ে যায়। পাঠ্যাংশ পড়ে মনের যোগ। এরপরের প্রশ্ন 4-এ ধরাতল কবিতায় কবির কাল্পনিক নৌকাযাত্রায় যে দুটি দৃশ্য দেখেছেন তা লেখো। তারপর নিজের ভ্রমণের অভিজ্ঞতা লেখো। কবির দেখা দুটি দৃশ্য হচ্ছে: নদীর দুই তীরে শ্যামল ধরণী ছায়াময় গ্রাম দেখা যায়। কবির মনে হয় সেই গ্রামগুলি ঘিরে অনেক ভালোবাসা রয়েছে। আমার ভ্রমণের অভিজ্ঞতা: একবার আমি ট্রেনে করে গ্রামের দিকে গিয়েছিলাম। জানালার বাইরে সবুজ ধানক্ষেত, ছোটো নদী, গাছপালাও গ্রামের বাড়ি দেখতে পাচ্ছিলাম। কোথাও কৃষক মাঠ কাজ করেছিলেন, কোথাও ছেলেমেয়েরা খেলছিল। চলন্ত ট্রেন থেকে দেখা যায় সেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমার মনে খুব গভীর দাগ কেটে, ঠিক আছে, আমার মনে খুব গভীর আনন্দ সৃষ্টি করেছিল। এরপরের প্রশ্ন হচ্ছে 4-এর 7-এর কী প্রশ্ন আছে? বাইরে শুধু রঙের তফাৎ, ভিতরে ভেদ নেই। উদ্ধৃতাংশে তাৎপর্য বুঝিল। এই বক্তব্য মূল অর্থ হলো মানুষের বাহ্যিক পরিচয় আলাদা হতে পারে, কিন্তু অন্তরের দিক থেকে সবাই সমান। হিন্দু মুসলমান, পোশাক আচার, ধর্মীয় পরিচয় আলাদা হলেও তারা একই দেশের মানুষ, পরস্পরের ভাই। প্রকৃতিও তাদের মধ্যে কোনো বৈষম্য করে না। একই বৃষ্টি, একই সূর্যের আলো এবং একই প্রকৃতির দান সকলের জন্য সমান। তাই মানুষের মধ্যে ধর্ম, জাতি বা বাহ্যিক পরিচয় নিয়ে বিভেদ সৃষ্টি করা উচিত নয়।
ঐক্য ভ্রাতৃত্ব সম্প্রীতি হওয়া উচিত মানুষের আদর্শ। এরপর পরের প্রশ্ন, হাবুর বিপদ গল্পটি অন্য কী নাম দেওয়া যেতে পারে? নামকরণের প্রকৃতি। হাবুর বিপদ গল্পটি অন্য নাম দিতে পারি হাবুর মৌলিক প্রতিভা। নামকরণের কারণ, হাবু প্রথমে রচনা লিখে নিয়ে বিপদে পড়েছিল, কিন্তু যখন তাকে ক্লাসে দাঁড়িয়ে রচনা বলতে বলা হয় তখন সে নিজের অভিজ্ঞতা ও কল্পনা থেকে স্বতঃস্ফূর্তভাবে রচনা বলতে শুরু করে। তার কথায় বইয়ের নকল নেই, বরং রয়েছে নিজস্ব ভাবনা মৌলিকতা। সুধীরবাবু তার এই প্রতিভা উপলব্ধি করেন, তাই গল্পের মূল আকর্ষণ শুধুই হাবুর বিপদ নয়, তার লুকিয়ে থাকা মৌলিক প্রতিভারও প্রকাশও। তাই এই কারণে হাবুর মৌলিক প্রতিভা নামটি যথার্থ হতে পারে। এরপরের প্রশ্ন 5 নম্বর, নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া। এটা কিন্তু তোমার হযবরলের প্রশ্ন। বাদুর বলে, ওরে ভাই সজারু, এই গানটি কে গেয়েছিলেন? গানটি ন্যাড়া গেয়েছিল, কারণ হযবরল এই অংশে ন্যাড়া গান গাইতে শুরু করে। পরে সেই গানকে কেন্দ্র করে সজারুর মানহানির অভিযোগ এবং হাস্যকর মোকদ্দমার ঘটনা শুরু হয়। পাঠ্যাংশে ন্যাড়া নিজে ওই গানটির কথা উল্লেখ করেন। এরপরের প্রশ্ন, ছাগলের সেজে মামার কি হয়েছিল? ছাগলের সেজো মামার আধখানা কুমিরই খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গিয়েছিল। এটি হযবরলে অদ্ভুত ও হাস্যকর কথা বলার একটি উদাহরণ। ছাগল এমন এক অসম্ভব যুক্তি দিকে যা গল্পটির উদ্ভট হাস্যরসকে আরও বাড়িয়ে তোলে। এরপরে প্রশ্ন, মোকদ্দমার রায় কে শাস্তি পেয়েছিল? ন্যাড়া শাস্তি পেয়েছিল। মোকদ্দমা আসল আসামি না থাকায় ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি করা হয়েছিল। সে বোকামি করে আপত্তিও করেনি। এই ঘটনায় গল্পের ব্যঙ্গাত্মক হাস্যরসের একটি গুরুত্বপূর্ণ দিক। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, এরপরের প্রশ্ন হচ্ছে 6 নম্বরের প্রশ্ন, হিজিবিজি। হ্যাঁ, হিজিবিজ বিজি বীজ। হ্যাঁ, হিজিবিজ বীজ এর মতে কোন কিছুর বিভিন্ন সময় বিভিন্ন নাম বদলে যায় এমন একটি উদাহরণ দাও। আমি বিদ্যালয় শ্রেণীকক্ষের নাম বা নম্বর পরিবর্তিত হতে পারে। যেমন আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়তাম তখন সেই ঘরটি পঞ্চম শ্রেণী ঘর ছিল, ষষ্ঠ শ্রেণীতে উঠে সেটি ষষ্ঠ শ্রেণী ঘর হয়ে যেতে পারে। অর্থাৎ একই ঘর হলেও সময় ও ব্যবহারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার পরিচয় বা নাম বদলে যায়। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে 6-2। 6-2 যদি আমি দেখি, 6-2 কী প্রশ্ন আছে? 6-1 তো পড়লামই, 6-2 এবার দেখব। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেবো। পেঁচার রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় লেখো। মোকদ্দমা চলাকালীন পেঁচা নিজেকে বিচারকের আসনে বসায়। সে সবাইকে চুপ করতে বলে এবং রায় দেওয়ার প্রস্তুতি নেয়। আসল ঘটনা না বুঝেই সে অদ্ভুতভাবে বিচার চালায়। আসামি না থাকায় ন্যাড়াকে আসামি করা হয়। গোটা বিচার প্রক্রিয়া ছিল হাস্য কর ও যুক্তিহীন। এরপর পরের প্রশ্ন নিচের 7 নম্বরের প্রশ্ন, হযবরল বইটি কোন চরিত্রটি তোমার সবচেয়ে প্রিয় এবং কেন? হযবরল হিজিবিজি বীজ চরিত্রটি আমার সবচেয়ে প্রিয়, কারণ তার কথাবার্তা অত্যন্ত অদ্ভুত, হাস্যকর এবং কল্পনাপ্রবণ। সে সাধারণ বিষয়কে এমনভাবে ব্যাখ্যা করে যে তা শুনেই হাসি পায়। যেমন বিচার ব্যবস্থা সম্পর্কে তার ধারণা সম্পূর্ণ উদ্ভট। সে বলে যে বিচারক বসে বসে ঘুমান, আবার পেঁচা নিজের চোখের অসুখের অজুহাত দেয়। এই চরিত্রের মাধ্যমে লেখক সুলভ কল্পনা, উদ্ভট যুক্তি এবং হাস্যরসকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাই হিজিবিজ আমার কাছে সবচেয়ে মজার ও আকর্ষণীয় চরিত্র। এরপরের প্রশ্ন, কয়েকটি চরিত্রকে নিয়ে একটি ছোট গল্প লেখো। জঙ্গলের অদ্ভুত সভা। একদিন কাক, শিয়াল, পেঁচা, ছাগল জঙ্গলের এক জায়গায় সভা বসালো। সবাই ঠিক করলো আজ থেকে আর কোনো বিষয় নিয়ে ঝগড়া করবে না। কিন্তু সভা শুরু হতেই শিয়াল বলল, সভাপতি আমি হব। পেঁচা বলল, না, বিচার বুদ্ধি আমার বেশি, তাই সভাপতি আমি হব। তখন কাক বলল, তোমরা দুজনেই ঝগড়া করছো, বরং ছাগলকে সভাপতি করা হোক। হ্যাঁ, ছাগল সঙ্গে সঙ্গে গভীর হয়ে বলল, সভা শুরুর আগে আমি কি খেতে পারি সেই বিষয়ে বক্তৃতা দেব। সবাই হেসে উঠল। শেষ পর্যন্ত তারা বুঝলো ঝগড়া করে কোনো লাভ নেই, সবাই মিলে কাজ করলে সমস্যার সমাধান হয়। এই ঐক্য এবং সহযোগিতায় সাফল্যের চাবিকাঠি। এরপরে আমরা চলে যাবো পরের প্রশ্ন 7-এর। এবার 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরে হচ্ছে কি, তোমার একটা অনুচ্ছেদ দেওয়া আছে, সেখান থেকে পড়ে পড়ে উত্তর দিতে হবে। আমি তখন বাংলা স্কুলে পড়ি, তখনকার সব কথা আমার মনে আছে। বড় ভালো লাগতো স্কুলটিকে। গরমের ছুটির সময় স্কুল বন্ধ হলে আমরা সবাই খুশি হতাম, কিন্তু তার চেয়ে বেশি খুশি হতাম যেদিন আবার স্কুল খুলতো। ব্ল্যাকবোর্ড সাদা খড়ির লেখা পুরানো অঙ্কগুলো স্কুলে শিবু মালিক ভালো করে মুছে রাখেনি। 1.5 মাস পরে ফিরে গিয়ে আমরা ব্ল্যাকবোর্ডে সে আবছা অঙ্কটা গিয়ে আবার হইচই করতাম। 1.5 মাস আগে সেই ভালুকের নখের মতো শক্ত অঙ্কটা আমাদের কি ভীষণ ভয় দেখিয়েছিল। অঙ্কটাকে তুচ্ছ করে আমরা সেই ভয়ের প্রতিশোধ নিতাম, বার নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম। যাই হোক, এই ছিল তোমার এইখানে টোটাল 11টি প্রশ্ন। এখন অ্যান্সার করতে হবে এই অনুচ্ছেদ থেকে। তাহলে প্রথম প্রশ্ন, আমাদের কি ভীষণ ভয় দেখেছিল? কে ভয় দেখেছিল? পুরানো শক্ত অঙ্কটি তাদের ভয় দেখিয়েছিল। আমি ব্যাখ্যাতে আর যাচ্ছি না। নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম, এর কারণ কি? 1.5 মাস আগে যে অঙ্কটি তাদের ভয় দিয়েছিল, স্কুল ফিরে তারা সবাই অঙ্কটিকে তুচ্ছ করে সেই ভয়ের প্রতিশোধ নেওয়ার আনন্দ বারবার লিখত ও মুছে ফেলতো। এরপরের প্রশ্ন, কিন্তু তার চেয়ে বেশি খুশি হতাম যেদিন আবার স্কুল খুলতো। সমাপিকা ক্রিয়া লেখো। এবেকে সমাপিকা ক্রিয়া হলো হতাম, খুলতো। এরপরে ব্ল্যাকবোর্ড সাদা।
হ্যাঁ, খুরির লেখা পুরনো অঙ্কগুলো স্কুলে শিবুমালি ভালো করে মুছে রাখেনি। বাক্যটি গঠনগত কোন প্রকার? সরল বাক্য। এরপরের প্রশ্ন, এরপরে ৮-এর ৫, গরমের ছুটি পরে স্কুল খোলার দিনটি কথা মনে করে দিনলিপি লেখো। হ্যাঁ, দিনলিপি লিখে আজ আমাদের গরমের ছুটির পর স্কুল খুলবে, অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগবে, নতুন ক্লাসরুম, শিক্ষক শিক্ষিকা, বন্ধুদের দেখে মনে হলো যেন আবার প্রাণ ফিরে পেলাম। ছুটির দিনে আনন্দের পাশাপাশি স্কুল ফিরে পড়াশোনা করার আনন্দ আজও অনুভব করলাম। নতুনত্ব শব্দটির পদান্তরিত রূপ। অনুচ্ছেদ লেখো নতুন। এরপরের প্রশ্ন ৮-এর ৭, বার ও বার দুটো শব্দের ভিন্ন অর্থ লেখো। বার হচ্ছে সময় বা দফা। উদাহরণ, আমি কয়েকবার সেখানে গিয়েছি। আর বার হচ্ছে বুদ্ধি বা বেড়ে ওঠা। বৃষ্টির পরে নদীর জল বাড়তে শুরু করলো। এরপরে প্রশ্ন, ব্ল্যাকবোর্ডে সাদা খড়ির লেখা পুরানো অঙ্কগুলো কোন শব্দটি মৌলিক শব্দ? সাদা। যে শব্দ অর্থপূর্ণ ক্ষুদ্র অংশ ভেঙে নতুন অর্থবোধক শব্দ তৈরি করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। এখানে সাদা মৌলিক শব্দের উদাহরণ হিসেবে ধরা হয়েছে। এরপরের প্রশ্ন, বড় ভালো লাগতো স্কুলটিকে বিভক্তি ও নির্দেশক চিহ্নিত করে উত্তর দাও। স্কুলটি, স্কুল যোগটা যোগে স্কুলটা, এখানে নির্দেশক হচ্ছে, বিভক্তি হচ্ছে কে। হ্যাঁ, বারবার নতুন করে লিখতাম আর মুছে ফেলতাম। জটিল বাক্য রূপান্তর করো। যখনই নতুন করে লিখতাম তখনই তা মুছে ফেলতাম। এটা হচ্ছে জটিল বাক্য। এবং অঙ্কটাকে তুচ্ছ করে আমরা সেই ভয়ের প্রতিশোধ নিতাম। যৌগিক বাক্য রূপান্তর, আমরা অঙ্কটা তুচ্ছ করতাম এবং সেই ভয়ের প্রতিশোধ নিতাম। হ্যাঁ, এই ছিল টোটাল 11টি যে প্রশ্ন। এবার তোমার অনুচ্ছেদ লেখো। তোমার শখ 5 মার্কের। আমার শখ বই পড়া। অবসর সময় আমি গল্প, কবিতা এবং জীবনী পড়তে ভালোবাসি। বই পড়লে নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারি, আমার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পায়। ভালো বই আমাদের চিন্তা শক্তি, কল্পনা শক্তি বাড়ায়, তাই বই পড়া অভ্যাস আমার কাছে অত্যন্ত আনন্দের। বেশ কয়েকটা সেন্টেন্স তো। বিদ্যালয় পরিবেশ দিবস উদযাপন, এটা ভালো করে দেখে নেবে। 9-এর 3, তোমার প্রিয় বাঙালি বিজ্ঞানী। তারপরে 9-এর 4, খেলা আর আনন্দ। যে কোনো একটি লিখতে হবে, আমি প্রতিটাই দেখিয়ে দিয়েছি। এরপরে ঠিক উত্তরটি বেছে নিয়ে এমসিকিউ, যে কোনো 4টি প্রশ্নের ধ্বনি শব্দের আওয়াজ শব্দ, আর ধ্বনি শব্দটির অর্থ হলো, আমরা যদি উত্তর দেখি, ধ্বনি, ধ 9 দীর্ঘিকারে নি, অর্থাৎ সম্পর্কশীল যার ধন আছে। হ্যাঁ, তো এখানে কিন্তু কালো, সুন্দরী, বিশুদ্ধ, অচল একটাও নাই, কিন্তু ধ্বনি শব্দটির অর্থ। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। সোমা রোজ গান গায়। এই বাক্যটিতে পদের সংখ্যা কয়টি? এই বাক্যে পদের সংখ্যা 4টি। কি? সোমা রোজ গান গায়, এই 4টি পদ। এরপরে যে সে শত্রু দেখে, দেখে কী ধরনের ক্রিয়া? এখানে দেখে সকর্মক ক্রিয়া। এরপরের প্রশ্ন, ওভারশেষ বাক্যের অন্তর্গত উপকরণ অনুসারে কি? এটা হচ্ছে ইতিবাচক বাক্য। এরপরের প্রশ্ন, যতই বেশি বই পড়বে ততই বেশি জানবে। এখানে তো পদ দুটি, অর্থাৎ যতই আছে ততই, এই দুটোর এটা নিত্য সম্বন্ধীয় সর্বনাম। এখানে যত তত, এরা পরপর সঙ্গে সম্পর্কিত, একটি অন্যটির সম্পর্ক বজায় রেখে ব্যবহৃত হয়েছে, তাই। এরপরে এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু ফুল প্রশ্ন ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের যদি কোনো ভিডিওর দরকার পড়ে, কোনো টপিক্সের দরকার পড়ে, অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমি সেই টপিক্সটি আগে দিয়ে দেবো। वीडियोस बनाने हैं ধন্যবাদ সবাইকে। फिल्मोरा है ना।